আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য আমি সলিসিটর শাফিউল আজম প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটর্স দর্শক আজ আমাদের প্রোগ্রামটা একটু লেটে শুরু হয়েছে কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা এখন আবার ফিরে আসছি সব ঠিকঠাক হয়ে গেছে সব প্রোগ্রামটা এখন আমাদের যে টেকনিক্যাল যে ইস্যুগুলো ছিল ওগুলো সব সলভ করা হয়েছে এখন আজ আমাদের সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী রবিবার আবার ঠিক একই সময় দুপুর 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয় সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন দুপুর 12:30 থেকে 2টা 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম এস্টাবলিশ করেছি দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি এবং আমি অনেক হাই প্রোফাইল ক্রাউন কোর্টের মধ্যে কেসগুলো আমি করেছি তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি আজকের বিষয়ের মধ্যে থাকবে কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার নতুন আইন আসছিল এটা হলো কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয় Being arrested, prosecuted, or investigated for a criminal offense can have a huge impact on your personal and professional life. আপনাকে যদি অ্যারেস্ট করা হয় আপনাকে যদি প্রসিকিউট করা হয় এবং ইনভেস্টিগেট করে পুলিশ যদি ইনভেস্টিগেট করে এটা আপনার ক্যারিয়ারের উপরে এবং পার্সোনাল ব্যক্তিগত জীবনের উপরে একটা হিউজ একটা ইম্প্যাক্ট নিয়ে আসে এটার অনেক ভয়াবহতা অনেক পরিণাম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন যখন হয় এটা নিয়ে আসে even relatively minor allegations can have enormous and long lasting consequences on your career even ছোটখাটো ক্রিমিনাল অফেন্সের জন্য যদি আপনাকে আপনার এলিগেশন যদি আসে আপনার বিরুদ্ধে যদি চার্জ করা হয় আপনাকে যদি কোর্টে কেস ফেস করতে হয় এটার একটা অনেক ইমপ্লিকেশনস অনেক আপনার লং লাস্টিং কনসিকুয়েন্স আপনার নিয়ে আসে আপনার ইভেন ছোটোখাটো ক্রিমিনাল অ্যালিগেশনগুলো অনেক সময় খুব সিরিয়াস হয়ে দাঁড়ায় ক্যারিয়ারের জন্য তার মানে মনে করেন কেউ যদি মানে ডোমেস্টিক অ্যাবিউজ যে আজকে আমার কলিগ যে বলবে কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার এই সমস্ত এগুলোর জন্য যদি চার্জ করা হয় এরা যদি কনভিকশন হয় পার্টিকুলারলি কোনো সেক্সুয়াল অ্যাসল্ট যদি এগুলো এই টাইপের এগুলোর জন্য কোনো প্রফেশনালকে লাইক স্কুল টিচার যদি হয় যারা বিভিন্ন রেসপন্সিবল পোস্টের মধ্যে কাজ করে তখন তাদের ক্যারিয়ারের জন্য এটা খুব প্রবলেমেটিক হয় তার মানে তারা হয়তো ওই জবের জন্য তারা আর কন্টিনিউ করতে পারবে না অনেক সময় এমপ্লয়াররা এই ধরনের এলিগেশন যদি থাকে চার্জ যদি থাকে এবং এই ধরনের কনভিকশন যদি হয় তখন এমপ্লয়াররা বলে কি তোমাকে কাজের মধ্যে রাখা যাবে না সুতরাং এগুলার কনসিকুয়েন্সটা খুবই বেশি এই জন্য ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে সবসময় দরকার একজন স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড এবং এক্সপার্ট সলিসিটর এবং ব্যারিস্টারকে এনগেজ করা প্রাইভেট লাইফ অ্যান্ড আলটিমেটলি ইউর লিবার্টি যে এটা শুধু আপনার ক্যারিয়ারের উপর না এটা আপনার
প্রাইভেট লাইফের উপরে, পার্সোনাল লাইফের উপরে, এবং আপনি হয়তো এটা আপনি প্রিজনেও যাইতে পারেন যদি কনভিকশন হয়। So it is important to have a criminal defense solicitor on your side. So এটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি সব সময় যখনই পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, আমি জানি অনেক সময় ক্লায়েন্টরা খুব হতভম্ব হয়ে ফোন করে, যে পুলিশ স্টেশন থেকে বাইর হওয়ার পরে ফোন করে যে আমি তো আজম সাহেব জানতাম না, আমাকে তো সেই প্রায় 18 ঘন্টা ধরে পুলিশ স্টেশনের মধ্যে আটকাইয়া রাখছে, একজনকে আমাকে দিছে, আমি কিছু বুঝি নাই, আমি ইংলিশ বলতে পারি না, এটা আমার ইন্টারভিউটা আমি দিয়েছি, আমার মনে হয় না আমি সবগুলো ঠিকমতো বলছি, মানে খুব মানে আপসেটিং সিচুয়েশনের মধ্যে থাকে তখন। এই জন্য আপনাকে দরকার হবে শুরু থেকে একজন স্পেশালিস্ট সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া। As many of our clients enjoy a good reputation, আমরা জানি আমাদের অনেক ক্লায়েন্টরা আছে যারা রেপুটেশন আছে, যাদের কমিউনিটির মধ্যে, যাদের গুড নেম আছে কমিউনিটির মধ্যে, and have never been involved in a criminal process before, এবং আমি অনেক ক্লায়েন্টদের দেখছি যারা বিগত জীবনে কোনো সময় কোনো ক্রিমিনাল প্রসেসে দিয়ে গো থ্রু করতে হয় নাই, এটা তাদের লাইফের মধ্যে ফার্স্ট টাইম তারা এটা ফেস করেছে। We understand the distress that they can be feeling, এবং আমি বুঝি সব সময় যে তারা যখন একটা পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করে, যখন পুলিশ স্টেশনে নিয়ে যায়, যখন ক্রিমিনাল ফ্রড কেসের মধ্যে যখন পড়ে, রেপ কেসের মধ্যে যখন পড়ে, তারা কত একটা মানে মানসিকভাবে অসহনীয় যন্ত্রণার মধ্যে তারা থাকে, প্রত্যেকটা দিন তারা মানে এই মানে সাফারিংটা করে যে কি হচ্ছে না হচ্ছে, আজম সাহেব কি হবে আমার কেসটা নিয়ে, আমি তো এত একটা সিরিয়াস এলিগেশন নিয়ে কোর্টে ট্রায়াল ফেস করতে হবে। We understand the distress that they can be feeling, and therefore you need a specialist criminal defense solicitor who will provide you the best advice and defense possible. সুতরাং এই সমস্ত কেসের জন্য, যে কোনো ক্রিমিনাল কেসের জন্য আপনাকে যদি ট্রায়াল ফেস করতে হয়, ইট ইজ ইম্পর্ট্যান্ট আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরকে এনগেজ করবেন ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে। একটা ছোটোখাটো প্রশ্ন আমি আনসার করব, যেটা ক্লায়েন্টদের কাছ থেকে প্রায় সময় আসে, যে আমার মোবাইল ফোন নিয়ে গেছে আজম সাহেব, যে আমার টেলিফোন নিয়ে গেছে, হোয়াট ক্যান পুলিশ ডু উইথ ইউর ফোন? পুলিশ কী করবে আপনার ফোনটা যখন নিয়ে যাবে, কী করবে? When arresting a suspect, the police will routinely seize any mobile telephone in the suspect's possession. পুলিশ কিন্তু এখন যে কোনো কেউকে যখন অ্যারেস্ট করবে, এটা অ্যাজ এ রুটিন তারা মোবাইল টেলিফোনটা তারা সিজ করবে, সব সময় মোবাইল, কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো তারা সিজ করে। ইন অর্ডার টু গ্যাদার এভিডেন্স, তারা মানে এভিডেন্স খুঁজে, ওখানে কোনো এভিডেন্স আছে কিনা দেখার জন্য এগুলো তারা সিজ করে। দ্যাট মে ইন্ডিকেট দেয়ার ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এবং এই এভিডেন্সগুলো তারা খুঁজে বের করবে যেগুলা ইন্ডিকেট করবে, দেখাবে যে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ ছিল। এই জন্য মোবাইল ফোনটা সাধারণত সিজ করা হয়। Such evidence can be found in incriminating text messages, এবং এই এভিডেন্সগুলো কিন্তু পুলিশ আপনার বিভিন্ন টেক্সট মেসেজের মধ্যে পাইতে পারে, এটা স্বাভাবিক। অনেক টেক্সট মেসেজগুলো তারা দেখবে, তারা খুঁজবে, তারা চেক করবে। হোয়াটসঅ্যাপ মেসেজগুলোর মধ্যে তারা এগুলো দেখবে, ইনক্রিমিনেটিং কোনো মেসেজ আছে কিনা। তারপরে কল লগস, ইমেজেস, ভিডিওস অ্যান্ড সেল সাইট ডেটা, তারা আপনার টেলিফোন কল লগ, আপনার ইমেজেসগুলো এবং ভিডিওগুলো, এগুলো সবগুলো তারা অ্যানালাইজ করবে, এগুলো সবগুলো দেখবে ইনক্রিমিনেটিং কোনো মেসেজ ওখানে আছে কিনা। সুতরাং টেলিফোন, মোবাইল ফোন সিজ করার পিছনে ভেরি ইম্পর্ট্যান্ট রিজন বিহাইন্ড, ইম্পর্ট্যান্ট রিজনটা হচ্ছে কি, তারা বাইর করবে এভিডেন্স, কি আপনি কার সাথে যোগাযোগ করছেন, কি এভিডেন্স ইনক্রিমিনেটিং ওখানে পাওয়া যায়, ওগুলো তারা খুঁজে বের করবে। In the case of house searches, police officers must apply for and be granted a search warrant. আপনার ঘর যদি সার্চ করতে হয়, পুলিশ সাধারণত
একটা সার্চ ওয়ারেন্ট, একটা ওয়ারেন্ট তাদেরকে বের করতে হবে, এটা তাদেরকে গ্রান্ট করতে হবে। এটা একটা ওয়ারেন্ট ছাড়া একজনের ঘরে পুলিশ কিন্তু সার্চ করতে পারে না। বিফোর দে আর এবল টু স্কোর সামওয়ানস প্রপার্টি ফর এভিডেন্স, যে আপনার বিভিন্ন এভিডেন্স খোঁজার জন্য তাদেরকে যদি সার্চ করতে হয়, এটা ইম্পর্ট্যান্ট যে আপনার তাদেরকে ওয়ারেন্ট আগের থেকে বের করতে হবে। দিস ইজ নট দ্য কেস ফর মোবাইল ফোন এক্সট্রাকশন, কিন্তু মোবাইল ফোনের জন্য আপনার সেটা তাদের কোনো ওয়ারেন্টের দরকার হয় না, এটা তারা এমনিতে আপনার সিজ করতে পারবে, মোবাইল ফোন নিতে পারবে। দ্য পুলিশ ক্যান টেক ডেটা ফ্রম ইউর ফোন উইদাউট ইউর কনসেন্ট। পুলিশ কিন্তু আপনার মোবাইল ফোন থেকে বিভিন্ন ডেটা, বিভিন্ন ইনফরমেশন, ইনক্রিমিনেটিং মেসেজ, এগুলো সবগুলো তারা বের করতে পারবে, এগুলো তারা নিতে পারবে। এগুলোর জন্য পুলিশের দরকার নাই আপনার কনসেন্ট নেওয়ার, সম্মতি নেওয়ার কোনো দরকার নাই। উইদাউট ইউর নলেজ অ্যান্ড উইদাউট এ ওয়ারেন্ট, এবং আপনার নলেজের ছাড়া এবং আপনার কোনো ওয়ারেন্ট না নিয়ে তারা এনি টাইম আপনার মোবাইল ফোন সিজ করতে পারবে। এবং তার কারণটা হচ্ছে তারা ওখান থেকে এভিডেন্স গ্যাদার করবে, ওইটাই হইল রিজন। আমার colleague, I will go to my colleague Barrister Georgia Lassoff. Barrister Georgia Lassoff, she came before also to this program, you know, Barrister Georgia Lassoff. She will be talking on controlling and coercive behavior. New law came into force. Georgia, I just wanted to know, tell you, if you can tell our viewers, what is meant by the coercive control and when did it come law, this coercive control? Thank you so much. It's a pleasure to be back on the show. So coercive control is a relatively new law. So it came into force in December 2015, and there was talks about bringing it in since about 2011. So I'll talk a bit more about why it was brought in after I explain what it is. So controlling and coercive behavior is a very serious criminal offense, and it is part of the domestic violence laws. So it means when a person with whom you are personally connected repeatedly behaves in a way which makes you feel controlled, dependent, isolated, or scared. So that's from the victim's perspective. So if you're accused of coercive control, you might be accused of doing things like isolating your partner or your daughter or your wife from her family and friends, controlling how much money she has and how she spends it. If you monitor her activities or her movements, so if you put a tracker on her phone or call around and ask where she's been all day. Also, it includes threatening to harm the person, damaging property, violence, and repeatedly putting them down, so calling them names and telling them that they are worthless. So, this behavior becomes illegal in 3 situations: where the suspect is personally connected to the victim, if the behavior has a serious effect on the victim, and if he knew or ought to have known that the behavior would have a serious effect on the victim. So what does personally connected mean? So you're personally connected to someone if you're in a personal relationship with them. For example, if you are boyfriend, girlfriend, if you're husband and wife, or if you're having sex together. So if you're seeing someone, like dating someone, that also counts as personally connected. And also, you're personally connected if you are a family member. So anyone you're related to or have a child with, or any person that you've ever kind of entered into an agreement to have a marriage with, if they live with you. So it's if you're personally connected and you live together, or if you're married or in a relationship and you don't live together.
So, going on to what does serious effect mean? So there's two ways in which this offence could be committed. The first way is if on at least two occasions the victim feared that violence would be used against them. So that's relatively straightforward. So if at least on two occasions the victim really believes that the suspect or the defendant is going to hurt her with violence. So maybe you threaten to punch her, you threaten to beat her, or you actually did these things. And the second way that the offence can have a serious effect on someone is if the victim felt serious alarm or distress and it has had a substantial effect on the victim's usual day-to-day activities. Now, this may be if it's caused the way the victim lived. For example, if the victim decided not to go and socialize with certain people and stayed away from people that the defendant thought was bad for her. Could be if her physical or mental health deteriorated. It may have changed the way that the victim does household chores or how she cares for the children. So, for example, if the defendant or the suspect says, "You're so bad at cooking, you're so bad at cleaning, like you're worthless, you know, you're a terrible wife, you're a terrible mother." So, for example, this might make the victim feel very sad and ashamed, and she might start to clean the house from top to bottom all day and not do anything else. And also, if the victim changed the way she lives in order to keep the children safe from harm, it's possible that that could also be coercive control. Now, how did this come into law? So, in 2012, the government published guidance where domestic abuse, for the first time, included controlling and coercive behavior, because before this, domestic abuse was really seen in the realms of physical violence, so hitting someone, kicking them, burning them, hurting them with acid. These kind of things in a domestic environment were considered domestic abuse. But the government started to realize that it was more than that it didn't have to be violence to be abuse. It could be emotional abuse, it could be financial abuse. So in 2012, the definition of domestic abuse changed to any incident or pattern of incidents of controlling or coercive and threatening behavior and violence between those aged 16 or over who have or have been intimate partners or family members. This can encompass, but is not limited to, psychological abuse, physical abuse, sexual abuse, financial abuse, and emotional abuse. And it also includes honor-based violence and forced marriage. Now, this is such a wide range of things that coercive and controlling behavior could cover. It's a very serious offense. You could spend up to 5 years in prison, and you could be prohibited from seeing your wife or your kids again, perhaps forever. So if you're arrested for this offense, it's really important that you go to a specialist criminal solicitor who has access to criminal barristers. Only criminal solicitors will know how to properly defend you against this type of offense. It's very complex and it's very, very serious. I think we need to go for a short break, Georgia, and then we will come back to that point in the next segment. Yeah? দর্শক আপনারা শুনছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ, সে কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারের উপরে বলছেন। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ। সবাই আমাদের সাথেই থাকুন।